So UGI bleed means upper GI bleed. So what is UGI bleed? It's bleeding into the upper GI tract. So the next question is, what is upper GI and what is lower GI? What do you mean by upper GI tract? What is upper GI tract? Upper GI means it's a part of the GI tract above. Anatomy te পড়েছো বলো? Part of the GI tract above. সব ভুলে গেছে। So there is an important ligament. What is that ligament? It is also called suspensory ligament of duodenum. বলো। What is ligament of treats? So any part above this ligament of treats is upper GI. So from mouth to this ligament of treats is upper GI. Okay. And anything below is lower GI. Then what is foregut, what is midgut, and what is hindgut? Anatomy question. Eto embryology. Bolo. What is foregut? Up to stomach. No. So anything above. What is this? Pancreatic duct, bile duct, common bile duct, they drain in second part of the duodenum. Na? What is this? It is ampulla vater. So ampulla vater, anything above this ampulla vater is foregut. আর তুমি ট্রান্সভার্স কোলন দেখো, so 2/3 and 1/3. So from ampulla vater to right 2/3 of the transverse colon is midgut, and below that it is hindgut. Okay. So bleeding into this upper GI tract is upper GI bleed. Okay. Now what are the symptoms of upper GI bleed? How patient can be presented? So what are the symptoms? Yes. So vomiting of blood. So first one is vomiting of blood. It is also called hematemesis. So hematemesis, vomiting of blood. Okay. Next, passage of black tarry stool. It is called melena. নাম শুনেছো? হ্যাঁ। So hematemesis and melena. Next, so pain abdomen. Pain abdomen. Okay. আর কিছু হতে পারে? Next, আর কি পেশেন্টের প্রবলেম হচ্ছে, যেখানে ব্লিডিং হয় পেশেন্টের আর কি প্রবলেম হতে পারে বলো? So weakness, তাই তো? ব্লাড লস হলে পেশেন্টের উইকনেস হবে। আর কি হতে পারে? প্রি-সিনকোপ অর ইভেন সিনকোপ, তাই তো? পেশেন্টের প্রেশার কমে যাবে, সিনকোপ হতে পারে। ওকে, এইগুলো হচ্ছে মেইন সিমটমস। হলো?
So why there is hematemesis? Hematemesis কেন হবে? Because the blood is irritant. So blood is irritant for this mucosa. হ্যাঁ, irritant হওয়ার জন্য ভমিটিং হবে, ঠিক আছে? So hematemesis means vomiting of blood. Okay. তার মানে এমন না যে অল্প একটু ব্লিডিং হলে ভমিটিং হবে, তাই না? এটা মিনিমাম অ্যামাউন্ট দরকার তো। So it is a minimum amount required to produce a unprovoked vomiting due to upper GI bleed. Do you know? So at least 500 ml. 500 ml ব্লাড জমবে, তারপর ভমিটিং হবে। হঠাৎ করে তো ভমিটিং হবে না। 10 ml 20 ml জমলে ভমিটিং হবে না, ঠিক আছে? ভমিটিং হলো, ঠিক আছে? একটা পেশেন্ট বলছে আমার মুখ দিয়ে রক্ত আসছে, তাই তো? আসতেই পারে ইমার্জেন্সিতে। সো হোয়াট আর দ্য কজেস? কি হতে পারে? একটা হতে পারে আপার জিআই ব্লিড, তাই তো? আর কোনো কারণে আসতে পারে ব্লিডিং থ্রু মাউথ, হেমাটেমেসিস। আর একটা পয়েন্ট হচ্ছে হেমোপটাইসিস। হোয়াট ইজ হেমোপটাইসিস? coughing of blood or blood with sputum. Okay. এখন এটা কোথা থেকে আসে? রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে, তাই তো? ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, টিউবারক্লোসিস, এই সমস্ত লাং কন্ডিশনে ব্লিডিং হতে পারে। ইভেন নর্মাল ইনফেকশন যদি হয়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে, ঠিক আছে? হাউ টু ডিফারেন্সিয়েট দিস হেমোপটাইসিস ফ্রম দ্য হেমাটেমেসিস? বলো, হাউ টু ডিফারেন্সিয়েট? হেমাটেমেসিসে ব্লাডের কালার কি হবে? কালচে, হ্যাঁ? ইট ইজ কফি গ্রাউন্ড বা ব্রাউন কালার। কালার হবে কফি গ্রাউন্ড বা ব্রাউন কালার, তাই তো? কারণ কেন? হোয়াই? অ্যাসিড। অ্যাসিড কি হবে? অ্যাসিড reacts with hemoglobin and forms acid hematine, and color of the acid hematine is coffee ground. Okay, due to acid hematine formation. এর কালার কি হবে হেমোপটাইসিসে? যখন ফুসফুস থেকে ব্লাড আসবে, ফ্রেশ ব্লাড আসবে না, মানে পিঙ্ক কালার থাকবে, পিঙ্ক বা রেড থাকবে, ঠিক আছে? এটা কালার, কারণ এখানে কোনো অ্যাসিডিক মিডিয়াম নেই, কালার চেঞ্জ হবে না হিমোগ্লোবিনের। আর কি আসতে, আর কি করে ডিফারেন্সিয়েট করবে? ফ্রোদিং। ফ্রদিং, এইখানে ফ্রদিং থাকবে, তাই তো? এখানে ফ্রদিং থাকবে না। ওকে, আচ্ছা। আর কি হবে? একটা লিটমাস টেস্ট আগে করা তো, লিটমাস টেস্ট। লিটমাস টেস্টে যদি অ্যাসিড হিমাটিনের সঙ্গে রিঅ্যাকশন করে, লিটমাসের কালার চেঞ্জ হবে, কিন্তু এখানে কোনো কালার চেঞ্জ হবে না, ঠিক আছে? নেক্সট ইজ মেলিনা। মেলিনা মানে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল। ব্ল্যাক টারি কেন হবে? ব্ল্যাক টারি কেন হলো বলো? উপরে তো অ্যাসিড হিমাটিন ফর্মেশনে কফি গ্রাউন্ড হলো, এটা ব্ল্যাক টারি কেন হলো? যখন এই ব্লাডটা পাস করবে অ্যাসিড হিমাটিনটা, ফার্দার মেটাবলিজম হবে, মেটাবলিজম হবে by this bacteria present in small and large intestine, mainly in the colon. colonic bacteria মেটাবলিজম হবে, সেটা কালার হয়ে যাবে ব্ল্যাক টারি স্টুল, ঠিক আছে? হলো? আচ্ছা, আপার জিআই ব্লিড হলো, কিন্তু পেশেন্টের ফ্রেশ ব্লাড যেতে পারে, কি মনে হয়? পায়খানার দাঁত যে ফ্রেশ ব্লাড যাবে, যাবে না ব্ল্যাক টারি স্টুল যাবে?
কি বললাম এটা যেতে পারে কেন কোন কন্ডিশনে হেমারেজ তো সবই হেমারেজ মানে তো ব্লিডিং আর তো লোয়ার জিআই ট্র্যাক্ট হয়ে গেল লোয়ার জিআই ট্র্যাক্টে তো ব্লিডিং হবে ফ্রেশ ব্লাড যাবে হ্যাঁ এখানে ব্লাডটারি কেন হলো আর কখন আপার জিআই ব্লিডিং এও পেশেন্টের ফ্রেশ ব্লাড যাবে মনে হয় না না এটা হচ্ছে তোমার ইট ডিপেন্ডস অন গ্যাস্ট্রিক মোটিলিটি এই যে ব্লাডটারি স্টুল বললাম এই ব্লাডটারি স্টুল হতে অ্যাট লিস্ট 14 আওয়ার্স টাইম লাগে কি বুঝলে আমাদের নর্মাল বাউল মুভমেন্ট কত টাইম ট্রানজিট টাইম জানো খাবার খাওয়ার পরে সেটা নর্মালি কত ঘন্টা পরে বার হয় নর্মাল ট্রানজিট টাইম it's around 18 to 24 hours it depends but it's around 18 to 24 hours হলো তার মানে যদি জিআই ট্র্যাক্টে 14 ঘন্টা ব্লাড না থাকে এ কিন্তু পুরো ফুল ব্লাডটারি হবে না হলো বোঝা গেল তার মানে যদি পেশেন্টের যদি বেশি পরিমাণে ব্লাড আসে অনেক সময় কি হয় পেশেন্টের ইন্টেস্টাইনাল মুভমেন্ট বেড়ে যায় ট্রানজিট টাইমটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ ব্লাড আসতে পারে ব্লাডটারি হলো না বোঝা গেল বা পেশেন্টের অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়ে গেল হতেই পারে নর্মাল স্টুল ট্রানজিট টাইম যেটা বললাম খাবার নর্মালি খাওয়া থেকে শুরু করে স্টুল ফর্মেশন পুরো 18 to 24 আওয়ার্স লাগে কিন্তু আমি বলছি এইখানে ব্লাডটারি হতে গেলে ইন্টেস্টাইনের ভিতরে অ্যাট লিস্ট 14 আওয়ার্স থাকতে হবে তবে কিন্তু এটা ফুল ব্লাডটারি স্টুল হবে হলো যদি ট্রানজিট টাইমটা কমে যায় কোনো কারণে পেশেন্টের ট্রানজিট টাইম যদি কমে গেল ইন্টেস্টাইনাল মুভমেন্ট বেড়ে গেল কারণ ব্লাড তো ইরিটেন্ট অনেক সময় যদি বেশি ব্লিডিং হয় এটা দেখা যায় যে ট্রানজিট টাইম কমে গেছে যার ফলে আপার জিআই ব্লিড কিন্তু ফ্রেশ ব্লাড যাবে 2 ঘন্টা 3 ঘন্টায় বেরিয়ে গেল তাহলে তোর অ্যাসিড হিমাটোনো ফর্মেশন ঠিকঠাক হলো না মেটাবলিজমও হলো না টাইম দিল না ঠিক আছে কারণ হেমাটোচেজিয়া হচ্ছে ফ্রেশ ব্লাড প্যাসেজ তাই না প্যাসেজ অফ ফ্রেশ ব্লাড থ্রু দ্য অ্যানাস এটাকে হেমাটোচেজিয়া বলা হয় হেমাটোচেজিয়া কখন হয় নর্মালি লোয়ার জিআই ট্র্যাক্ট থেকে যদি ব্লিডিং হয় হেমোরয়েডস হতে পারে তারপরে যদি কোলোনিক ক্যান্সার বা রেকটাল কার্সিনোমাতে সাধারণত ফ্রেশ ব্লাড পাস আসে হলো তাহলে এখানে সাধারণত হেমাটোচেজিয়া হয় না হতে পারে এই একটা কারণ যদি ট্রানজিট টাইমটা কমে যায় যদি বাউল মুভমেন্ট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার ফ্রেশ ব্লাড আসতে পারে ওকে আচ্ছা এই ব্লাডটারি স্টুল হতে মিনিমাম কতটা ব্লাড লাগে এই বলো পুরো সেটা না পড়োনি টপিক এই যে ব্লাডটারি স্টুল বললাম এমনি তো স্টুলটা যদি 1 ml 2 ml ব্লাড আসে নিশ্চয়ই ব্লাডটা মানে স্টুলটা ব্ল্যাক হবে না তাই তো একটা মিনিমাম ব্লাড দরকার কত সেটা এগুলো জানতে হবে তো সো ইটস অ্যারাউন্ড 40 to 80 ml 40 থেকে 80 ml ব্লাড যদি থাকে তাহলে সেটা একটা স্টুলটাকে ব্ল্যাক করতে পারবে নাহলে পারবে না 10 ml 15 ml কিন্তু ব্ল্যাক স্টুল আসবে না হলো আচ্ছা আচ্ছা মেলানাতে স্টুলের কনসিস্টেন্সি কি থাকে সফট হবে না হার্ড হবে কি মনে হয় আপার জিআই ব্লিডে যে ব্ল্যাক স্টারি স্টুল হলো হার্ড হবে না সফট হবে শিওর না হার্ড হবে কি মনে হয় কোন দিকে ভোট বেশি হার্ড না সফট অনেক 50-50 লাগছে এখানে সফট হবে ঠিক আছে অনেক পেশেন্টে অনেক কমপ্লেন করে যে আমাদের স্টুল কালো হচ্ছে ঠিক আছে অনেক পেশেন্ট দেখবে আয়রন ট্যাবলেট খায় আয়রন সাপ্লিমেন্ট নেয় তাদের কিন্তু এই ব্ল্যাক স্টুল হতে পারে ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়েট করবে কিভাবে ওই আয়রন ইনটেক করলে স্টুল হার্ড হয়ে যায় কিন্তু ব্ল্যাকটারি স্টুল ডিউ টু মেলিন এখানে সফট থাকবে হার্ড হবে না ঠিক আছে তাহলে ব্ল্যাক স্টুলের একটা কারণ বললাম তো ইউজিআই ব্লিড আর কি কারণে আয়রন ইনজেকশন বললাম আর কিছু আছে
ব্ল্যাক স্টুল পাস করছে। সার্টেন মেডিসিনস আছে আয়রন ছাড়া, তোমরা বিসমাথ পড়েছো, বিসমাথ আলসার ব্লিডিং এ বিসমাথ এখন তো ইউজ করা হয় না, বিসমাথ ইনজেকশন করলেও ব্ল্যাক স্টুল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেমাটাইমেসিস মেলে না মোটামুটি একটু বুঝলে, ঠিক আছে। না, হোয়াট আর দ্য কজেস অফ ইউজিআই ব্লিড? কি কি কারণে ইউজিআই ব্লিড হতে পারে বলো? ফার্স্ট ওয়ান ইজ পেপটিক আলসার ডিজিজ, তাই তো। পেপটিক আলসার ডিজিজ মানে আলসার ইন দা আইদার স্টোমাক অর ইন ডুওডেনাম, ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ, ডুওডেনাল আলসার অর গ্যাস্ট্রিক আলসার। আর কি হতে পারে? ইরোশনস হতে পারে। আলসার ইরোশনের ডিফারেন্স জানো তো? আলসারটা মোর ডিফার হবে আর ইরোশনটা একদম সুপারফিশিয়াল হয়, জাস্ট এপিথেলিয়াল ব্রেকস হবে। তাহলে ইরোশনস হবে। ইরোশন অনেক জায়গায় থাকে, এসোফেগাস থাকতে পারে, গ্যাস্ট্রিক থেকে ডুওডেনাম হতে পারে, ঠিক আছে, ইরোশনস হয়ে গেল। আর কি কারণে? নেক্সট ইজ ম্যালিগন্যান্সি, তাই তো, এসোফিজিয়াল ম্যালিগন্যান্সিস, গ্যাস্ট্রিক ক্যান্সার, ডুওডেনাল ক্যান্সার, এক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। ওকে, আর কিছু? Yes, good. So varicose bleeding, varicose bleeding কোথায় পাওয়া যায়? কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ পোর্টাল হাইপারটেনশন। যদি কোনো পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন থাকে তাহলে সেক্ষেত্রে যে লোয়ার এন্ড অফ এসোফেগাস যে ভ্যারিক্স ফর্মেশন হয় এটাকে এসোফেজিয়াল ভ্যারিসেস বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে, ভ্যারিসেল ব্লিড হয়ে গেল, ঠিক আছে। আর কি হতে পারে কারণ? যদি কোনো কোয়াগুলোপ্যাথি থাকে, পেশেন্টের সবার কোয়াগুলেশন ডিজঅর্ডার আছে, ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়েছে কোনো কারণে, তো পেশেন্টের সেপসিক হতে পারে, ঠিক আছে। বা পেশেন্ট কোনো অ্যান্টি কোয়াগুলেটিং মেডিসিন খায়, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট খায়, ঠিক আছে, নাম শুনেছো ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ওয়ারফারিন, অ্যাসিনোকিউমারল, শুনেছো তো? আরো নিউর অনেক কিছু আছে, ঠিক আছে, এপিক্সাভ্যান, ডেভিগ্যাট্রন, তোমরা পড়বে এগুলো পরে, ঠিক আছে। কোয়াগুলোপ্যাথি যদি হতে হয় কনজেনিটাল বা হেরিডিটারি, ঠিক আছে। আর কি কারণ হতে পারে? ম্যালোরি উইস্টিয়ার, নাম শুনেছো? ম্যালোরি উইস্টিয়ার নাম শোনোনি? বলছি তাহলে। আর কি হতে পারে? অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া, abnormal vessels, angiodysplasia, okay. চলো ফার্স্ট পেপটিক আলসার ডিজিজ, তাহলে কোথায় হয় বললাম? পেপটিক আলসার স্টোমাক হতে পারে, ডুওডেনাম হতে পারে, ঠিক আছে। হঠাৎ করে কেন আলসার হবে? হোয়াট আর দ্য কজিটিং ফ্যাক্টরস ফর আলসার নরমালি? একটা হচ্ছে অ্যাসিড, এক্সেস অ্যাসিড ফর্মেশন, তাই তো, গ্যাস্ট্রিক হাইপার সিক্রেশন কোনো কারণে, অ্যাসিডিটি যেটা আমরা বলি, হাইপার সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন, ঠিক আছে, এইচ পাইলোরি ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? গুড, এনসেডস, এনএসএআইডিস ইউজ, ঠিক আছে, বহুদিন ধরে পেন কিলার খাচ্ছে বা পেশেন্ট অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এগুলোতে আছে, ঠিক আছে, মেনলি অ্যাসপিরিন যেগুলো কার্ডিওলজিতে ইউজ করা হয় তার মধ্যে, ঠিক আছে। আর কি হবে? সাম টক্সিনস, কিছু টক্সিনস হতে পারে, ঠিক আছে, টক্সিনস অবলিক অ্যালকোহল, they can cause bleeding, okay. ট্রিটমেন্ট যখন বলবো তখন এদেরকে বলে দিচ্ছি বাকিটা।
ইরোশনস হতে পারে, এসোফেজিয়াল ইরোশনস। অনেক সময় কি হয়, আলসার হওয়ার আগে কিন্তু পেশেন্টের ইরোশন হয়, ইরোশনটা প্রোগ্রেস করে আলসার হয়, ঠিক আছে। তোমরা আরো কিছু ইম্পর্টেন্ট কজ জানবে আলসার ইরোশনের, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে পড়েছো কুশিংস আলসার। কুশিংস দিয়ে অনেক কিছু আছে জানো তো, কুশিংস ট্রায়াড, কুশিং সিনড্রোম, কুশিং রিফ্লেক্স, কুশিং আলসার। কুশিং আলসারটা কোথায় পাওয়া যায়, কোন ধরনের পেশেন্টদের পাওয়া যায় কুশিং আলসার বলো? এই ভুলে গেলে কি করবে? যদি পেশেন্টের হেড ইনজুরি থাকে, রেস্ট আইসিটি থাকে, ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন থাকে, সিএসএফ প্রেসার যদি বেশি থাকে, সেক্ষেত্রে কি হবে, এই রেস্ট আইসিটি কি করবে, ইনক্রিজ ভেগাল স্টিমুলেশন, ভেগাল নিউক্লিয়া থেকে ভেগাল স্টিমুলেশন বাড়বে। তোমরা ফিজিওলজিতে পড়েছো গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশনের মেন পাতে হচ্ছে থ্রু দিস ভেগাস নাট, তাই তো? তাহলে ভেগাস কন্টিনিউয়াসলি স্টিমুলেটেড হতে কি হবে, হাইপার সিক্রেশন অফ অ্যাসিড হবে, সেক্ষেত্রে আলসার হয়ে যাবে, ঠিক আছে। এটা কি বলা হয়, কুশিং আলসার। হ্যাঁ, আরটা হচ্ছে কার্লিংস আলসার। কার্লিং আলসার কোথায় থাকে, কোন ধরনের পেশেন্টদের পাবে, মেইনলি ইনটু আইসিইউ পেশেন্টস। আইসিইউ পেশেন্টসদের যাদের টক্সিমিয়া থাকে, সেপসিস নিয়ে পেশেন্ট এসছে, টক্সিমিয়াতে আছে, ঠিক আছে, বা অ্যাসিডোসিস আছে, অলরেডি ব্লাডেও অ্যাসিডোসিস হয়ে আছে, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের এই গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে, এটাকে কার্লিং আলসারস বলে। হলো? তোমরা পোর্টাল হাইপারটেনশন পড়েছো না, পড়োনি? পোর্টাল হাইপারটেনশন পড়েছো? তবে ভ্যারিসিয়াল ব্লিডিং এ কি আসবে, মেইনলি লোয়ার এসোফেজিয়াল ভ্যারিক্স, এখান থেকে মেইনলি ব্লিডিং হয়। এক্ষেত্রে গ্যাস্ট্রিক ভ্যারিসিসও হতে পারে, ঠিক আছে, গ্যাস্ট্রিক ভ্যারিক্স হয়। ওকে, তোমরা এই স্টোমাকের ব্লাড সাপ্লাই জানো তো, মনে আছে? বলো তো, what are the main arteries that supply the stomach? Cystic artery, বলো, blood supply of stomach, হ্যাঁ? What is this? Celiac trunk. কি আছে এখান থেকে, celiac trunk থেকে? হ্যাঁ, কি ব্রাঞ্চ? এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, তাই তো? আর কি ব্রাঞ্চ থাকে? This is splenic artery. রাইট গ্যাস্ট্রিক হবে? নো, নট রাইট গ্যাস্ট্রিক। কি আছে এখান থেকে? কমন হেপাটিক আর্টারি, তাই না? কমন হেপাটিক আর্টারিতে কি ব্রাঞ্চ থাকে? একটা হয়ে গেল রাইট গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, তাই তো? গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, and it continues as hepatic artery proper, তাই তো? হেপাটিক আর্টারি প্রপার, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। ওকে, এরপরে কি ব্রাঞ্চ আসে? এইখান থেকে কি ব্রাঞ্চ আসে? রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। সো ব্রাঞ্চ ফ্রম গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, নট ফ্রম রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, এগুলো এমসিকিউ কোশ্চেন আছে। আর কি আসতে পারে এখান থেকে? কি আছে? এই ভুল হলো তো, এটা ভুল হলো তো, বলো তোমরা। এইখানে আসবে তো,
এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, ঠিক আছে। দিস ওয়ান ইজ লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, ব্রাঞ্চ ফ্রম দ্য স্প্লিনিক আর্টারি, তাই তো। আর কি ব্রাঞ্চ আছে, এখান থেকে আছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, হয়ে গেল স্টোমাক ব্লাড সাপ্লাই। তার মানে কোথায় আলসার আছে, কোন ভেসেলস থেকে ব্লিডিং হচ্ছে তুমি জানতে পারবে। একটা লেজার কার্ভেচারে আলসার, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, তার মানে কি আইদার রাইট গ্যাস্ট্রিক অথবা লেফট গ্যাস্ট্রিক থেকে হতে পারে, ঠিক আছে। এই জন্য জানাটা দরকার হলো। যদি ভেনাস সাপ্লাই দেখো অলমোস্ট সেম টাইপ করেসপন্ডিং টু দ্য আর্টারিজ, তাই না। তাহলে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার যেটা থাকে, এইখানে একটা ভেনাস চ্যানেল গঠন হয় ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, সরি সফট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন অ্যান্ড সিস্টেমিক ভেন, ওদের মধ্যে একটা অ্যানাস্টোমোসিস থাকে, তাই তো। সাইটস ফর পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, তাই না, পড়েছো তো। হোয়াট আর দ্য সাইটস, লোয়ার এসোফেজিয়াল জাংশন, দেন রেকটাম আর আম্বলিকাস, অ্যারাউন্ড দ্য আম্বলিকাস, আর আরো আছে বেয়ার এরিয়া অফ লিভার, ভুলে গেছে। আর হচ্ছে রেট্রোপেরিটোনিয়াম। তোমাদের অ্যানাটমি কোশ্চেন রিসেন্টলি পড়ে এসেছে, এইসব মনে নেই, কি করা হবে, এই কোশ্চেন জিজ্ঞেস করবে তো। হ্যাঁ, তো ওগুলো জানা কেন দরকার, অ্যানাটমি কি জন্য পড়েছিলে, যে পেরিয়ে গেছে মানে আমাদের আর কোনোদিন কাজে লাগবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই পোর্টাল হাইপারটেনশন, হেরিসিয়াল ব্লিড, এটা একটা লার্জ চ্যাপ্টার, ওটা আলাদা করে পড়াতে হবে, ঠিক আছে। নেক্সট আসো ম্যালোরি উইস্টিয়ার। হোয়াট ইজ ম্যালোরি উইস্টিয়ার? ম্যালোরি উইস্টিয়ারে কি হয়, due to repeated vomiting or retching, অনেক সময় কি হয়, বারবার বমি হওয়ার জন্য পেশেন্টের, ভমিটিং তো একটা সহজ রিফ্লেক্স না, একটা স্ট্রং রিফ্লেক্স, স্ট্রং অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাকশন, স্ট্রং কন্ট্রাকশন অফ দ্য স্টোমাক, হ্যাঁ, লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্সেশন, স্যালিভেশন, অনেক কিছু থাকে একটা ভমিটিং রিফ্লেক্সে, ঠিক আছে। তাহলে বারবার যদি ভমিটিং হয় কি হবে, বারবার ভমিটিং হওয়ার জন্য এই যে তুমি লোয়ার এন্ড অফ এসোফেগাস যেটা আছে বা এসোফেগো গ্যাস্ট্রিক জাংশন, এই জাংশনে মিউকোজাল টিয়ার হয় ডিউ টু রিপিটেড ভমিটিং। তার মানে কি পেশেন্টের ইনিশিয়ালি ভমিটিং হবে, সেখানে ব্লাড ছিল না, বারবার বমি করার পরে ব্লাড এলো, কি সাসপেক্ট করবে, দিস ম্যালোরি উইস্টিয়ার। So it is a partial thickness tear. So it's a partial thickness tear in the lower gastroesophageal junction, mainly in the gastric site. হলো, এই গ্যাস্ট্রিক সাইটে এখানে পার্সিয়াল থিকনেস টিয়ার হলো। তাহলে পেশেন্ট ইনিশিয়ালি ভমিটিং নিয়ে আসছিল, ব্লাড ছিল না, বারবার ভমিটিং করার জন্য ব্লাড এলো, হলো। হ্যাঁ, মোস্ট অফ দ্য পেশেন্টের এটা তোমার স্পন্টেনিয়াস রেজলিউশন হয়, কিন্তু কিছু পেশেন্টের এন্ডোস্কোপিক থেরাপি লাগে, হলো। এই যে বললাম পার্সিয়াল থিকনেস টিয়ার, এমন তো ফুল থিকনেস টিয়ার হয়ে গেল, এত ভমিটিং করছে যে লোয়ার এসোফেজিয়াল মানে এসোফেগাসটা রাপচার হয়ে গেল, হতে পারে তো, বারবার ভমিটিং করছে, ফোর্সফুল কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। যদি এখানে ফুল থিকনেস টিয়ার হয়, ফুল থিকনেস টিয়ার কি হবে, সেটা একটা সিনড্রোম আছে, তোমরা সার্জারিতে পড়বে, সেটা হচ্ছে it is called Bohr-Haave syndrome. Bohr-Haave syndrome. Bohr-Haave syndrome কি, that is full thickness tear in the esophagus leads to, এবার কি হবে, leads to ফুল থিকনেস টিয়ার হলো,
তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট কোথায় যাবে? উপরে কোথায়? মাথায় যাবে? উপরে মানে কোথায়? চেস্টে ঢুকবে, মিডিয়াস্টিনাম, তাই তো? তাহলে কি হবে? মিডিয়াস্টিনাইটিস হবে, মিডিয়াস্টিনাল ইনফ্লামেশন, তাই তো? এয়ার ইন দ্য মিডিয়াস্টিনাম, নিউমোমিডিয়াস্টিনাম। চেস্ট এক্সরে করে দিলে পুরো একদম ভর্তি আছে, হাওয়া ঢুকে আছে। ওকে, হতে পারে, এটা হয়, মানে রেয়ার, হতে পারে, ঠিক আছে? তো এটাকে বলা হয় বোর হাফ সিনড্রোম। ওকে, একে এমসিকিউ কোশ্চেন আসে এগুলো, ম্যালারি উইথ টিয়ার, বোর হাফ সিনড্রোম। ওকে, next is angiodysplasia. Angiodysplasia means development of abnormal vasculature, ঠিক আছে? angiodysplasia, কিছু angiodysplasia নাম জানো তোমরা? গুড, ওটা আছে কিন্তু এখানে আসবে না, স্পাইডার নেই ভাই, সিএলডি পেশেন্টে আছে না? So it is gastric antral vascular ectasia, নাম শুনুনি ফার্স্ট টাইম, তাই তো? ডোন্ট ওয়ারি, সেটার আরেকটা নাম হচ্ছে ওয়াটারমেলন স্টোমাক। So it is an endoscopic finding. পেশেন্টের ব্লিডিং গুলো এন্ডোস্কোপি করলে দেখলে অ্যান্ট্রামে ভাস্কুলাচার গুলোকে দেখতে একটা ওয়াটারমেলন কাটলে যেমন রেডিশ টাইপের হয়, রেডিশ স্পট পট থাকে না, ওই রকম দেখতে হয়। এটাকে বলা হয় গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটাসিয়া, ওয়াটারমেলন স্টোমাক। হলো, আর কি আসবে? হেরেডিটারি হেমোরেজিক টেলেনজেকটিসিয়া, নাম শোনো নেই? So it is hereditary hemorrhagic telangiectasia. এটার আরেকটা নাম আছে, যেটা হলো অসলার ওয়েবার রেন্ডু ডিজিজ, অসলার ওয়েবার রেন্ডু, ঠিক আছে? সায়েন্টিস্টদের নাম, ওরা ডিসকভার করেছিল, ঠিক আছে? সো হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টিস, এখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি হয়? as a part of হেডে সিনড্রোম, নাম তো শোনোনি নিশ্চয়ই, হেডে সিনড্রোম, ঠিক আছে? হেডে সিনড্রোমে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে তোমার অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, সেকেন্ড হচ্ছে কোয়াগুলোপ্যাথি, due to deficiency of one Willebrand factor. So aortic stenosis থাকবে, কোয়াগুলোপ্যাথি থাকবে, আর এই অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া থাকবে। It's called Head syndrome. Okay. আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কজ আছে, সেটা 8 নম্বরে আসবে, ঠিক আছে? সেটা হয়ে গেল তোমার
It's called dialysis lesion. এর নাম শুনেছো? dialysis lesion. এখানে কি হয়? There is an aberrant vessel in the mucosa. Normally the mucosa তে blood vessel থাকে না, তাই তো? aberrant vessel থাকবে মিউকোজাতে, যেটা ইজিলি রাপচার হয়ে যেতে পারে। সো অনেক পেশেন্টের এই ডায়ালাফিস লেশন থাকে। এর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি হয়? এখানে ম্যাসিভ ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং হবে। কিন্তু নেক্সট হচ্ছে তুমি এন্ডোস্কোপি করলে এন্ডোস্কোপিতে কিছু খুঁজে পাচ্ছ না, খুব চাপের বিষয়, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে মিউকোজা আছে, রাপচার হয়ে গেল, ব্লিডিং হলো, প্রচুর ব্লিডিং হলো, কিন্তু আবার সিল হয়ে গেল, কোন জায়গায় দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটাকে ডায়ালাফিস লেশন বলে। আচ্ছা, মোটামুটি কজেস গুলো বুঝলে না? হাউ টু ডায়াগনোস, ডায়াগনোসিস কিভাবে করবে? আপার জিআই ব্লিড হচ্ছে, ডায়াগনোসিস কিভাবে করবে? ইউএসজি তে হয়তো কিছু পাওয়া যায় না। আচ্ছা, এই যে ইউজিআই ব্লিড বললাম, এটা হতে পারে ওভার্ট, আর একটা হয় অকাল্ট। তার মানে কি? ওভার্ট মানে ম্যানিফেস্টেড, এই যে হেমাটেমেসিস হলো, মেলিনা হলো, সব তুমি দেখলে হ্যাঁ এটা ইউজিআই ব্লিড হচ্ছে, এটাকে ওভার্ট ব্লিডিং বলা হয়। অনেকের অল্প অল্প যদি ব্লাড কন্টিনিউয়াস হয়ে থাকে, সেক্ষেত্রে না হেমাটেমেসিস হবে না মেলিনা হবে, কিন্তু পেশেন্টের তো প্রবলেম থাকবে, কি হবে? ব্লাড লসের প্রবলেম হবে, অ্যানিমিয়া থাকবে, উইকনেস থাকবে, সিনকোপ থাকবে, ওয়েট লস থাকবে, তাই না? তাহলে সেটাকে বলে অকাল ব্লিডিং। অনেক সময় ইউজুয়ালি ইন দ্য ওল্ড এজ পেশেন্টদের অনেক সময় কজ অফ অ্যানিমিয়া খুঁজে পাই না আমরা, হ্যাঁ, তখন একটা ওয়ার্কআপ হিসেবে আমাদের এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে হয় টু ডায়াগনোজ দিস অকাল ব্লাড। অকাল কিছু সোর্স আছে কিনা, অনেক সময় স্টুল এক্সামিনেশন করতে হয়, ফিকাল অকাল ব্লাড টেস্ট করতে হয়। নাম শুনেছো? ফিকাল অকাল ব্লাড টেস্ট, স্টুল ফর অকাল ব্লাড। ঠিক আছে, সেক্ষেত্রে টেস্ট করে আমাদের জানতে হয় যে পেশেন্টের কোনো ইন্টেস্টাইনাল ব্লিডিং হচ্ছে কিনা। হলো কি? শুনছো না? তাহলে ওভার ব্লিডিং কিভাবে বুঝবে? এটা তো সিমটমস নিয়ে আসবে, তুমি এন্ডোস্কোপি করবে, আলসার, ইরোশন যা পাওয়ার পেলে। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিসে প্রথম কি করবে? পেশেন্টের একটা রুটিন চেক আপ করবে, তো রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, তাই তো? এখানে কি হবে? রুটিন এক্সামিনেশন অফ ব্লাডে পেশেন্টে কি কি দেখবে? মেনলি হিমোগ্লোবিন দেখবে, তাই তো? সিবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, মেনলি হিমোগ্লোবিন দেখবে। আর কি দেখবে? প্লেটলেট দেখবে। ঠিক আছে, প্লেটলেট ঠিক আছে কিনা। আর কি দেখবে? পিটি আয়নার দেখবে, তাই না? কোনো কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি আছে কিনা। আচ্ছা, তার সঙ্গে এলএফটি বা আরো রিপোর্ট করতে পারো, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সিকেডি পেশ অনেক সময় হাইপার ইউরিমিয়া অনেক হাই থাকলে সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে হিমোগ্লোবিন কি আসবে? পেশেন্টের হেমাটাইমেসিস নিয়ে হলো, পেশেন্টের হিমোগ্লোবিন কি হবে? হ্যাঁ, কি মনে হয়? কম হবে না বেশি হবে? ইউজিআই ব্লিড হলো, অ্যাকিউট ব্লিডিং হচ্ছে পেশেন্টের, হিমোগ্লোবিন টেস্ট করলে মানে অ্যাকিউট ব্লিডিং সে কি হয়? হিমোগ্লোবিন ফল করে না। কেন ফল করে না? কেন অ্যাকিউট ব্লিডিং এ ব্লাড লস হলেও হিমোগ্লোবিন টোটাল ব্লাড ভলিউম কমবে, কিন্তু হিমোগ্লোবিন ফল করে না কেন? কারণ যে ব্লাডটা লস হচ্ছে এটা তো হোল ব্লাড না, এই পর্যন্ত লেভেল ছিল, এই পর্যন্ত নেমে এলো, হোল ব্লাড লস হলো। তুমি এখান থেকে ব্লাড নিয়ে টেস্ট করলে,
কি হিমোগ্লোবিন কি হবে, নর্মাল আসবে, ইউজুয়ালি নর্মাল থাকে অ্যাকিউট স্টেজে। এটাকে যখন টাইম দেবে একটু, 24 ঘন্টা হয়ে গেল, 48 ঘন্টা হয়ে গেল, বা 3 দিন পেরিয়ে গেল, আস্তে আস্তে কি হবে, সিস্টেমিক সার্কুলেশন থেকে এর মধ্যে ব্লাড আসবে, ওয়াটার আসবে না, স্লোলি স্লোলি ওয়াটার আসবে, এটা হিমোডাইলিউশন হবে। এই যখনই হিমোডাইলিউশনটা হবে, টু মেনটেন দ্য নর্মাল ব্লাড ভলিউম, তাই না, বডি তো চাইবে নর্মাল ব্লাড ভলিউম, নর্মাল ব্লাড প্রেশার মেনটেন করার জন্য। তো সেই ক্ষেত্রে কি হবে, এই সিস্টেমে ওয়াটার অ্যাড হওয়ার জন্য এবার হিমোডাইলিউশন হবে। হিমোডাইলিউশন হওয়ার পরে এবার যদি তুমি টেস্ট করো, হিমোগ্লোবিনটা কম আসবে। হিমোগ্লোবিন তো নর্মাল আছে, পেশেন্টের ব্লাড দেবো কেন, পেশেন্ট প্রচুর ব্লিডিং হয়েছে, হাইপোটেনশন আছে, হিমোগ্লোবিন তো নর্মাল আছে, ব্লাড তো লাগবে না, না এটা সঠিক না, ভুল। অ্যাকিউট ব্লিডিং এ পেশেন্টের হিমোগ্লোবিন ডিপেন্ড করে না, মানে হিমোগ্লোবিন ডিপেন্ড করি না আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য। পেশেন্টের বাকি কন্ডিশন দেখতে হয়, পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটি দেখতে হয়, ব্লাড প্রেশার দেখতে হয়, ঠিক আছে, বুঝলে? তাহলে হিমোগ্লোবিন টেস্ট করবে, কিন্তু ওটার উপর ডিপেন্ড করে ব্লাড দেবো কি না দেবো না সেটা ডিসাইড কোনোদিনই করবে না। ওকে, ইমেজিং স্টাডি কি করবে, এন্ডোস্কোপি করবে, তাই তো? সো ইটস ইউজিআই এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি করবে। তোমরা দেখেছো এন্ডোস্কোপি রিপোর্ট দেখেছো? কিভাবে করে এন্ডোস্কোপি? এখানে প্রোব পাঠানো হয়, তাই তো, এখানে ক্যামেরা লাগানো থাকে, বাস, খুব ইজি, এন্ডোস্কোপি করা হলো। কোথায় আলসার আছে, ইরোশন আছে, ম্যালিগন্যান্সি তোমার ধরা পড়লো, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে এন্ডোস্কোপি। আচ্ছা, এন্ডোস্কোপি যেটা আমরা নর্মালি করি, এটা কিন্তু আপ টু এই ডুওডেনাম পর্যন্ত যায়, ঠিক আছে। ডুওডেনাল আলসার থাকলেও ধরা পড়বে। যদি তোমার স্টোমাকে দেখলে কিছু নেই, তখন ডুওডেনামে যাওয়া হয়। ওকে, আচ্ছা, আর কি করবে, আর কি টেস্ট হতে পারে, অ্যানজিওগ্রাফি। যদি এটা রেয়ারলি লাগে, অ্যানজিওগ্রাফি। অনেক সময় এন্ডোস্কোপি করলে কিন্তু কিছু খুঁজে পেলে না, কিন্তু পেশেন্টের ব্লিডিং হচ্ছে, হয় হেমাটেমেসিস হচ্ছে, নাই তোমার হেমাটোচেজিয়া হচ্ছে, বা ব্ল্যাকটার স্টুল কন্টিনিউয়াসলি যাচ্ছে, তখন তোমাকে এই অ্যানজিওগ্রাফি করে দেখতে হবে কোন ভেসেলস থেকে ব্লাডটা আসছে, তাই না। এটা একটু মানে কস্টলি প্রসিডিওর, ঠিক আছে। আর কি টেস্ট বললাম, নেক্সট এফওবিটি, ফিকাল অকাল ব্লাড টেস্ট। সব টেস্ট করলে কিন্তু কিছুই খুঁজে পারে না, কিন্তু পেশেন্টের তুই সাসপেক্ট করছো যে একটা অকাল ব্লাড লস হচ্ছে, সেক্ষেত্রে স্টুল ফর অকাল ব্লাড পাঠানো হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ফিকাল অকাল ব্লাড টেস্ট, ঠিক আছে। এই ফিকাল অকাল ব্লাড টেস্ট দুই ধরনের হয়। দুটো টাইপ হয়, এটা হচ্ছে গুয়াইক টেস্ট। তোমরা গুয়াইক টেস্ট নাম শুনেছো? So it is a guaic based test, and this one is immunochemical. একটা গুয়াইক বেস টেস্ট আর হচ্ছে ইমিউনোকেমিক্যাল টেস্ট। তার মানে কি, এই যে ব্লাডটা এলো, আলটিমেটলি ব্লাডে কি থাকে, আরবিসি, আরবিসির পরে কি যাবে, হিমোগ্লোবিন, তাই তো। এই হিমোগ্লোবিন কি হবে, ফার্দার মেটাবলিজম হতে পারে, ঠিক আছে। হিমোগ্লোবিন থেকে পরফাইরিনস হয়, পরফাইরিয়া পড়েছো, হিমোগ্লোবিন মেটাবলিজম অ্যাবনর্মালিটিস, পরফাইরিনস হতে পারে, ঠিক আছে। এই হিমোগ্লোবিন বা পরফাইরিনের একটা ফিচার্স হচ্ছে এদের অক্সিডেশন অ্যাক্টিভিটি থাকে,
পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে। তার মানে কি পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি মানে কি, যদি একে H2O2 এর সঙ্গে রিয়াকশন করো, হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করাও, এই তোমরা শোনো কেন বলছো, এটা ইম্পর্টেন্ট। সো হিমোগ্লোবিন বা পরফাইরিনস এর একটা পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি থাকে। যদি এদেরকে তুমি H2O2 এর সঙ্গে রিয়াকশন করাও, সেক্ষেত্রে অক্সিজেন ক্রিয়েট হতে পারে, তাই তো। এটাকে কাজে লাগানো হয় গুয়াইক টেস্ট, ঠিক আছে। একটা কার্ট্রিজ থাকে যেটাতে গুয়াইক থাকে, ঠিক আছে। তুমি ম্যাটেরিয়ালটাকে মেশালে এর সঙ্গে, কি হবে, তোমার অক্সিজেন প্রডিউস হতে পারে। সেখানে আরো কিছু ক্রোমাজেন্স লাগানো থাকে, কিছু ক্রোমাজেন্স থাকে যারা অক্সিজেনের সংস্পর্শে এসে কালার চেঞ্জ হয়। যদি কালার চেঞ্জ হলো তার মানে অক্সিজেন প্রডিউস হয়েছে, তার মানে এই গুয়াইক টেস্ট পজিটিভ। কত দূর যেতে হলো বুঝতে পারলে, মানে অক্সিজেন হলো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। আচ্ছা, ইমিউনোকেমিক্যাল মানে কি, এটা ইমিউনোলজিক্যাল, তার মানে ঠিক আছে। এখানে কিছু অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি দে বাইন্ড উইথ দ্য হিমোগ্লোবিন, বাস খুব সিম্পল। অ্যান্টিবডি এগেইনস্ট দ্য হিমোগ্লোবিন থাকলো, সেটা টেস্ট করলে যদি পজিটিভ পাও কালার চেঞ্জ হবে, অন্য কিছু রিঅ্যাকশন থাকবে। হলো, বুঝলে দুটো ব্যাপার, কোনটা কমনলি করা হয়, হ্যাঁ গুয়াইকটা, কোনটা কস্ট বেশি এইটা, কোনটা সেন্সিটিভিটি বেশি, হ্যাঁ এটা সেন্সিটিভিটি বেশি, এটা প্রেফার করা হয়, ঠিক আছে। তাহলে বুঝলে ব্যাপারটা খুব ডিফিকাল্ট। এবার ম্যানেজ কি করে করবে, ইউজিআই ব্লিড ম্যানেজমেন্ট কি দেবে, management of UGI bleed, it depends on patient's clinical condition, depends on patient's clinical condition. So hemodynamically stable and hemodynamically unstable, তার মানে কি, স্টেবল আছে, পেশেন্টের অল্প ব্লিডিং হচ্ছে, হাইপোটেনশন হয়নি, পেশেন্টের শক হয়নি বা বাকি ফিচার্স ডেভেলপ করেনি, জাস্ট ব্লিডিং হয়েছে, পেশেন্ট বাকি ঠিক আছে, স্টেবল আছে, হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, তাহলে এমার্জেন্সির এন্ডোস্কোপি করা হয় না, একটু টাইম নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আনস্টেবল থাকলো, বাকি মেডিকেল ট্রিটমেন্ট তোমাকে দিতে, বেসিক কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, সেগুলো দেওয়ার পরে দেখলে পেশেন্ট আনস্টেবল, তাহলে তোমাকে এমার্জেন্সি এন্ডোস্কোপি করতে হবে, ঠিক আছে, এমার্জেন্সি এন্ডোস্কোপি। সো এমার্জেন্সি এন্ডোস্কোপি কি করা হয়, কি কি ট্রিটমেন্ট দেওয়া হয় এমার্জেন্সি এন্ডোস্কোপিতে, একটা ভেসেলস দেখা গেলো ব্লিডিং হচ্ছে কন্টিনিউয়াস, কি করবে সেটাকে বন্ধ করার জন্য তো এন্ডোস্কোপি করলে, এন্ডোস্কোপিক থেরাপি দেওয়ার জন্য, তাই তো। কিছু ইনজেকশন দিতে পারো, কি ইনজেকশন দিলে ব্লিডিং বন্ধ হবে, অ্যাড্রিনালিন, গুড। কি অ্যাড্রিনালিন, ডোজ কত, সো 1:10,000 ডাইলিউশন, হলো অ্যাড্রিনালিন দিলে। আর কি দিতে পারো, হ্যাঁ অ্যাবসলিউট অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল মানে কি 100% অ্যালকোহল দিলে একদম সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন হবে, সেই দুটোই মেনলি ইউজ করে, অ্যাড্রিনালিন 1:10,000 ডাইলিউশন और অ্যাবসলিউট অ্যালকোহল ইনজেকশন, এন্ডোস্কোপিক থেরাপিতে আসবে, ব্লিডিং বন্ধ হতে পারে। সাপোজ এটা দিলে ব্লিডিং বন্ধ হলো না, আর কি কি করতে পারো, বা অনেক লার্জ ভেসেলস আছে, অনেক মোটা ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে লাভ হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন অ্যাবলেশন, অ্যাবলেশন করতে পারো, ঠিক আছে, থার্মাল অ্যাবলেশন, কটারি থাকে, কটারি নাম শুনেছো তো, সো কটারি দিয়ে তুমি জায়গাটাকে, ওই ভেসেলটাকে পুড়িয়ে দিলে, হিট, অনেক হিট দিয়ে দিলে, তাহলে জায়গাটা সিল হয়ে যাবে, ঠিক আছে, কটারি অ্যাবলেশন। ওকে, আর কি দিতে পারো, তা না হলে তুমি
ক্লিপ বা লাইগেশন, ক্লিপ লাগিয়ে দিলে বা লাইগেশন করে দিলে, সুচার দিয়ে দিলে, এটা করতে পারো। কিন্তু ইনিশিয়ালি এগুলো চেষ্টা করা হয়, ঠিক আছে? হলো? আর যে স্টেবল আছে পেশেন্টের, তাহলে কি মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া হয়? পেশেন্ট তো অ্যাডমিশন লাগবে, ইউজিআই ব্লিড পেশেন্ট। ফার্স্ট কি দেওয়া হয়? ফার্স্ট হচ্ছে পিপিআই থেরাপি, প্রোটন পাম্প ইনহিবিটর, ঠিক আছে? অনেকগুলোই আছে, যেটা কমনলি ইউজ হয় সেটা প্যান্টোপ্রাজল। প্যান্টোপ্রাজলটা ইউজ করা হয় বেশি, ঠিক আছে? এসোমেপ্রাজল বা র্যাবেপ্রাজল এগুলো ইউজ করতে পারো, কিন্তু প্যান্টোপ্রাজলটা বেশি ইউজ করা হয়। ডোজ কত? ডোজ হচ্ছে 80 mg IV স্ট্যাট, 80 মিলিগ্রাম IV স্ট্যাট, ফলোড বাই 8 mg per hour ইনফিউশন। 8 mg per hour ইনফিউশন দেওয়া হয় ফর নেক্সট 2 to 3 days, ঠিক আছে? যতদিন এন্ডোস্কোপি করছো, নেক্সট ডে এন্ডোস্কোপি করে দেখলে প্রবলেম আছে, ঠিক আছে? যদি ব্লিডিং বন্ধ হয় তখন ওরালে সুইচ করা হয় 40 mg টুয়াইস ডেলি করে। আর কি দিতে পারো? অকট্রিওটাইড, অকট্রিওটাইড বা টার্লিপ্রেসিন দিতে পারো। এগুলো নাম শুনেছো? অকট্রিওটাইড, অকট্রিওটাইডটা কি? সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, ঠিক আছে? আর টার্লিপ্রেসিনটা কি? ভ্যাসোপ্রেসিন অ্যানালগ, তাই তো? ভ্যাসো কনস্ট্রিকশন করবে, যেক্ষেত্রে তোমার ব্লাড বন্ধ হতে পারে। মেনলি যদি পেশেন্টের ভ্যারিসিয়াল ব্লিডিং থাকে সেই ক্ষেত্রে আমরা এই টার্লিপ্রেসিনটা প্রেফার করি। আর আলসার ব্লিডিং এটা প্রেফার করা হয় প্রোটন পাম্প ইনহিবিটর, ঠিক আছে? আর কি আছে? আইভি ফ্লুইড দেবে, অ্যান্ড এনপিএম মানে নীল পার মাউথ, তাই তো? নীল পার মাউথ দেবে। ফিফথ হবে তোমার ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড লাগবে তো পেশেন্টের, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। হলো?